পঞ্চায়েত সদস্যদের প্যাদানি, সন্দেশখালীর পঞ্চায়েতের সদস্যদের মার, অডিও রিপোর্ট ঘিরে উত্তপ্ত সেহেরা রাধানগর রিপোর্টে সই করতে নারাজ সদস্যদের মারধর। পঞ্চায়েত প্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ, আহত 5 পঞ্চায়েত সদস্য, হাসপাতালে 2। কথা বলবো প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি? দেখো, অভিযোগ সন্দেশখালী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের অডিট রিপোর্ট চলছিল এবং যে সমস্ত প্রায় 19 জন ওখানে পঞ্চায়েত সদস্য রয়েছে, তার মধ্যে 11 জন পঞ্চায়েত সদস্যকে কোনো রকম ভাবে উন্নয়নমূলক কাজ তাদের এলাকায় দেন না এবং যে এলাকায় যে কাজ হয় সে তার কোনো হিসাব দেন না অন্যান্য পঞ্চায়েত সদস্যদের। ফলে এ নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল এবং আজকের পঞ্চায়েত আধিকারিকদেরকে সামনে সেই অডিট কাজ চলছিল এবং তখনই পঞ্চায়েত প্রধান বাধ্য করা হয় 11 জনকে ইচ্ছা মতন তাদেরকে সই করতে হবে এবং তারা সই করতে না চাইলেই তখন তাদেরকে পঞ্চায়েতের মধ্যে ধরেই বেধড়ক মারধর করে। অর্থাৎ 11 জনের মধ্যে প্রায় 5 থেকে 6 জন গুরুতর জখম হয়। পঞ্চায়েত সদস্য তাদেরকে এই মুহূর্তে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু তাদের একটাই দাবি, পঞ্চায়েত প্রধান হচ্ছেন সাজান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান, ফলে তিনি ইচ্ছা মতন পঞ্চায়েতের কাজ করবেন, কেউ কোনো বিরোধিতা করতে পারবে না, যখনই বিরোধিতা করবে তখনই তাকে মারধর করা হবে। এর আগে একাধিকবার মারধর করা হচ্ছে এমনটাই অভিযোগ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের। এবং আজকে যখন এই অডিট রিপোর্ট চলছিল সেই সময় কিন্তু এই পঞ্চায়েত প্রধান তার অনুগামীরা গিয়ে 11 জন পঞ্চায়েত সদস্যদের উপর হামলা করে এবং সেই ঘটনা এখনো পর্যন্ত 4 থেকে 5 জন গুরুতর জখম, 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থানায় অভিযোগ দায়ের হয়েছে, ইতিমধ্যে পুলিশ পিকেট বসানো হয়েছে পঞ্চায়েতে। ওকে, সারা বছর ধরে এটা পঞ্চায়েত চলে, তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের অডিট হয় এবং তারা তাদের মতো করে অডিটের যে খাতাপত্র সাজিয়েছিল আমাদের মনোগত হয়নি বলে এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের লিখতে অস্বীকার করে এবং মারধর শুরু করে দেয়। এরা শেখ শাহজাহানের অনুগামী। হ্যাঁ, এরা এদের মতো করে পঞ্চায়েত চালাতে চাইছে। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা, যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। কিন্তু উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি। উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকায় দেখলে বোঝা যায়। পুর উন্নয়ন নিয়ে ফের মেয়র বিধায়ক চর্চা। শিলিগুড়িতে জনসংযোগে গিয়ে মেয়রকে তোপ, গৌতম দেবকে নিশানা বিজেপি বিধায়কেরা। শঙ্কর ঘোষকে পাল্টা তোপ গৌতম দেবের। উন্নয়নের খতিয়ান দিয়েই পাল্টা তোপ মেয়রের। বিরোধীরা রাস্তায় থাকলে শাসক কাজ করতে বাধ্য হবে। আমি বলছি, আজকে আমি এসছি এখানটা 46 নম্বর ওয়ার্ডে, এই যে পরিকল্পনার কথা বললাম, 2 দিন পরে দেখবেন মেয়র সাহেব দৌড়ে আসবে। কেন মনে হয় মাথায় জলে শঙ্কর চলে গেছে, এ তো মুশকিল হয়ে গেল। আমি শুধু চাই, উনি আগে 2 বারের মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে ডাবগ্রামটাকে মাফিয়াদের অঞ্চলে পরিণত করছে, এবার শিলিগুড়িটাকে উনি মাফিয়া রাজে পরিণত করছে। এগুলো বিষয় নিয়ে মানুষ সজাগ থাকুক, সতর্ক। উনি জানে না যে অলরেডি 25 থেকে 30 কোটি টাকার কাজ ওখানে হচ্ছে। শঙ্কর ঘোষরা জবাব দিন, উনি দীর্ঘদিন MIC ছিলেন, তারা ক টাকার ওখানে কাজ করেছে। এখনো পায় 20 কোটি টাকা এবং এবার আরো টাকা এবং SJDA সবকিছু মিলে প্রায় 30 কোটি টাকা 3 বছরে আমরা একটা 46 নম্বর ওয়ার্ডে আমরা খরচ করছি। সুতরাং ওনার বক্তব্য আমি নিষ্ক্রিয়তার সাথে উপেক্ষা করছি। হলদিয়া বন্দরের ভোটে জয়ী সিটু। হলদিয়া ডকের ভোটে সিটুর জয়। 28শে মার্চ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট। 19টি আসনের মধ্যে 13টি সিটে CITUর জয়। 6টি আসন INTTUCর দখলে। আরো বিস্তারিত জানাতে পারবেন সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, হলদিয়া বন্দরের ভোট এবং সেখানেই সিটুর এই জয় এবং রাজনৈতিক মহলে কিন্তু এটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, কারণ যেখানে তৃণমূল এবং বিজেপিও প্রার্থী দিয়েছিল, সেই হলদিয়া বন্দরের যে ভোট সেখানে কিন্তু হলদিয়া টক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে 18টি যে সদস্য পদের জন্য ভোট হয়েছে, সেখানে দেখা গেছে সংখ্যাগরিষ্ঠ আসন অর্থাৎ 13টি আসনে জয়লাভ করেছে সিটু এবং বিজেপি খাতা খুলতেই পারেনি। অন্যদিকে 5টি আসনে জয় পেয়েছে তৃণমূল। এই জয় এমন একটা সময় যেখানে কিনা বিজেপি এবং তৃণমূলকে হারিয়ে জয়লাভ করলো বামেদের শ্রমিক সংগঠন সিটু, সেটা কিন্তু 26-এর আগে তাৎপর্য বহন করছে বলে রাজনৈতিক মহলের দাবি। ওকে, কাঠের অভাব আর শ্মশানে নরক গুলজার।
কাঠের অভাবে 3 দিন পরে 7টি মৃতদেহ। বীরভানপুর শ্মশানে জমে 7টি বেওয়ারিশ মৃতদেহ। কাঠ ফাটা গরমে শ্মশানে পড়ে একাধিক দেহ। দুর্গাপুর পুরসভার গাড়িতে পড়ে থাকা দেহে পচনের দুর্গন্ধে টেকা দেয় বীরভানপুর শ্মশান চত্বরে। শ্মশানের কালী মন্দিরেও ঢুকতে পারছেন না ভক্তরা। কাঠের অভাবে দাহকার্য বন্ধের কথা স্বীকার পুরসভার। শ্মশানে এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে, এত দুর্গন্ধ। এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে। এইখানে যারা শ্মশান যাত্রী যারা এসছে তারা এখানে কেউ থাকতে পারছেন না। এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিশ লাশ বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে, তার কারণে এই গন্ধটা আসছে। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কাঠের অপ্রতুলতা, কাঠের অভাব, সে কারণে দাহকার্য বন্ধ থাকবে, পুরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখো, পুরসভার তরফ থেকে কিন্তু এই যে জ্বালানি কাঠের যে অভাব সেটি স্বীকার করে নেন। কারণ 3 দিন ধরে কিন্তু দুর্গাপুরের যে বীরভানপুর মহাশ্মশান সেখানে কিন্তু 3 দিন ধরে পড়ে রয়েছে 7টি বেওয়ারিশ লাশ। এবং এই যে লাশগুলি পড়ে রয়েছে মূলত পুরসভার যে মৃতদেহ রাখার যে গাড়ি, সেই মৃতদেহ সেই গাড়ির মধ্যেই কিন্তু লাশগুলি পড়ে রয়েছে এবং সেখান থেকেই ধরছে পচন। এবং এই শ্মশান লাগোয়া একটি কালী মন্দিরও রয়েছে, সেই কালী মন্দিরেও কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু প্রবেশ করতে পারছে না, কারণ এতটাই দুর্গন্ধ। শুধু এলাকার মানুষ নয়, দাহ করতেছে যে সমস্ত পরিবার পরিজন রয়েছে তাদেরকেও কিন্তু সমস্যায় পড়তে, কারণ ওই এলাকা একেবারেই দুর্গন্ধে ভরে গিয়েছে। এবং এই যে জ্বালানি কাঠের যে অভাব, সেটি কিন্তু নজর রাখবো আবহাওয়ার দিকে। বাইরে গেলেই একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে যেন শরীর। মার্চের শেষ, আর তাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ। 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি উপরে পারদ। গরমে পুড়ছে বীরভূম, বর্ধমান, মেদিনীপুর। উত্তর দক্ষিণ 24 পরগনাতেও হিট ওয়েভ। আগামী সপ্তাহে কিছুটা নামবে তাপমাত্রা। সুদীপ্ত সেন প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, তাপপ্রবাহ চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, আর সামনে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? বৃষ্টির কোনো সম্ভাবনা আদৌ কি আছে? দেখো রুমেলা, মার্চের 15 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বেড়েছিল, মাঝে কিছুটা স্বস্তি হয়েছিল, 2-1 দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়ছে। এবং যেটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, যে তাপপ্রবাহ কিন্তু আগামী 7 দিন একেবারে বেড়েই থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বীরভূম এবং অন্যদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাতে কিন্তু তাপপ্রবাহ অর্থাৎ হিট ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে আজ এবং আগামীকাল পর্যন্ত। এবং কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহ কিন্তু বেড়েই থাকবে, কিন্তু হিট ওয়েভের কোনো সতর্কতা নেই সেইভাবে। তবে যেটা জানা যাচ্ছে যে আগামী 7 দিন এই তাপপ্রবাহ কিন্তু বেড়েই থাকবে। এবং তবে এই আজ এবং রবিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত যে হারে তাপমাত্রা বাড়বে, তারপরে আস্তে আস্তে সেই তাপমাত্রা কিছুটা কমবে। যদিও সেই তাপমাত্রা যখন কমবে তা কিন্তু খুব একটা স্বস্তির বিষয় নয়, কমবে মোটামুটি ওই 37 ডিগ্রির মধ্যেই থাকবে এমনটাই বলা হচ্ছে। তবে এই আগামী 7 দিনে ঈদের সময়ও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দেখো রুমেলা, কোনো রকম কোনো কালবৈশাখীর পূর্বাভাস নেই, কোনো রকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ চলবে। এবং আজ এবং আগামীকাল পর্যন্ত যে তাপমাত্রা বাড়ার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, সেই তাপমাত্রা যেমন বাড়ছে, 3 দিনের দিন অর্থাৎ রবিবারের পরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। বেশ, অর্থাৎ এখনই কোনো স্বস্তির খবর আবহাওয়া দপ্তর শোনাতে পারছে না। বাঁকুড়া এবং পুরুলিয়ায় চরম গরমে কার্যত নাভিশ্বাস। এন্টার সাউথ বেঙ্গলের আপনার হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে। ম্যাক্সিমাম টেম্পারেচার সাউথ বেঙ্গলের সব জেলাগুলোতেই আপনার স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে। এছাড়াও স্পেসিফিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার আজকে হিটওয়েভ কন্ডিশন প্রিভেল করছে। সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। প্রধানত দক্ষিণবঙ্গ পুরো 7 দিনই সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা আছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 31 তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা আবার কমারও সম্ভাবনা আছে। 31 তারিখের পর থেকে তাপমাত্রা কমতে পারে, কিন্তু ওই যে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ওই 37 থেকে 38 ডিগ্রির মধ্যেই থাকবে। কিন্তু এইদিকে দেখুন
গরমে তো হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, দুর্গাপুরে দহন জ্বালা। অন্যদিকে পুরুলিয়া, সেখানে 40 ছুঁই তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়া রোদে জেরবার। দুর্গাপুর এবং পুরুলিয়ার দুটো ছবি আপনাদের সামনে রাখছি। কথা বলবো দুই প্রতিনিধির সঙ্গে। দুর্গাপুর থেকে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অর্পণ এবং আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। আমি শুরুতেই দুর্গাপুরের ছবিটা দেখব। দুর্গাপুরের দহন জ্বালা কার্যত। অর্পণ, কি ছবি নজরে আসছে? দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুরে আজকের তাপমাত্রা 37°C এবং বেলা যত বাড়ছে, পারদ ততই বাড়ছে, কিন্তু একেবারেই তীব্র গরম, একেবারে নাজেহাল রয়েছে শহরবাসী। কারণ এই গরম থেকে বাঁচতে কিন্তু রেহাই পেতে একদল যুবককে দেখা গেল জলের মধ্যে ঝাঁপ দিতে, অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের মধ্যে ঝাঁপ দিতে দেখা গেল। কারণ তারা একেবারে একদল যুবক, তারা যেটা জানাচ্ছে, একেবারে শরীরকে আরাম দেওয়ার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং এই জলের মধ্যেই সারাদিন তারা কাটাচ্ছেন বন্ধুদের সাথে। এই তীব্র দাবদাহে কিন্তু নাজেহাল অন্যদিকে শহরবাসী। প্রত্যেকের মুখে একটাই কথা, যে বৃষ্টি কবে নামবে। এক ফোঁটা বৃষ্টির আশায় কিন্তু দিন গুনছে শহরের মানুষ। আমরা অন্যদিকে পুরুলিয়ার ছবিটাও দেখব। পুরুলিয়াতেও 40 ছুঁই তাপমাত্রা, তাও আবার মার্চের শেষেই, এখনো দিন পড়ে রয়েছে। চৈত্রেই চাঁদি ফাটা অবস্থা। ছবি দেখবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, পুরুলিয়ার ছবিটাও ঠিক একই রকম। তার কারণ সকাল থেকেই তীব্র রোদের তাপ রয়েছে এবং গরম যেভাবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, একেবারে 40°-র কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে। এবং আমরা যেটা দেখছি, একেবারে 11টা থেকে 4টে, 4:30, 5টা অবধি সাধারণ মানুষ তারা একেবারে গৃহবন্দী থাকছে, বেরোচ্ছে না। যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে। পাল্লা দিয়ে পুরুলিয়াতে জলের সংকট দেখা দিচ্ছে। ফলে একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে পানীয় জলের সংকট এবং যে একেবারেই বেলা 11টা থেকে 4টা অবধি কার্যত রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। যারা বেরোচ্ছে তারা একেবারেই চাদর গায়ে দিয়ে দিচ্ছে, মাথায় সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে। ফলে গরমে একেবারে নাজেহাল জেলার মানুষ। এবং যে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে তা এখনই বলা সম্ভব না। তবে যে একেবারে মানুষ একটা চরম সমস্যার মধ্যে রয়েছে। এবং এই গরম প্রতি বছরে যেমন পড়ে, এবছর দেখা যাচ্ছে যে ঠিক সময়ের আগেই তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যারা একেবারেই শিশু রয়েছে বা বয়স্ক রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যার বিষয় রয়েছে। এবং এখনও স্কুলগুলো ছুটি দেওয়ার কথা ভাবেনি বা ছুটি দিচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে যদি স্কুলগুলো মর্নিং স্কুল করে দেয়, সেক্ষেত্রে একেবারে ছোটরা যারা রয়েছে, বাচ্চারা পড়ুয়া রয়েছে, তাদের সুবিধে হবে। যেভাবে তীব্র দাবদাহ, তাতে অসুস্থ হয়ে যাবে, সানস্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। একেবারেই 11টা থেকে 4টে, 4:30, 5টে অবধি এই একই রকম পরিস্থিতি থাকছে এই জেলাতে। বেশ, গরম তাড়াতাড়ির মধ্যে লু বইছে, সকাল সকাল কাজকর্ম সেরে নিতে হচ্ছে, আর একদম বিকেলে 5:30টার পর ছাড়া বের হওয়া যাচ্ছে না বাড়ি থেকে। প্রচুর গরম, বাড়ি চলে যত রোদে বিক্রি করতে না পারছি। বাঁকুড়া, বাঁকুড়াতেও আমরা দেখছি বেলা বাড়তে না বাড়তেই রাস্তাঘাট শুনশান। যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরোচ্ছেন তাদের ছাড়া আর এমনিতে খুব একটা কাউকে দেখা যাচ্ছে না। চাঁদি ফাটা রোদ বাঁকুড়ায়, কারণ তাপমাত্রা 40°-র বেশি। এখন থেকে 40-এর কাছাকাছি প্রায়। আগামী দিনে যদি আরো 45-46 ছাড়িয়ে যায়, মানুষ বাঁচবে কি করে? স্কার্ফ নিয়ে বেরোতে হচ্ছে বাড়ি থেকে, তারপরে মুখের রুমাল নিয়ে বেরোতে হচ্ছে। দুপুরে পরে বেরোনোই যাচ্ছে না। বাচ্চাদের কষ্ট প্রচন্ড বেশি। স্কুল টাইমটা এখন মর্নিং হয়ে গেলে ভালো হয়, যেন প্রচন্ড পরিমাণে একটু বৃষ্টি হোক, ঠান্ডা হোক, ওয়েদারটা, মানুষগুলো বাঁচুক। এমনিতেই বাঁকুড়া গরম এলাকায় বটে, কিন্তু হঠাৎ করে যেভাবে গরমটা বেড়ে গেছে, শুধু বড়রা নয়, বাড়ির বাচ্চারা একেবারে হাপিত্তেজ করছে। একটু আধটু বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছি। ভিতরটা একদম শুকিয়ে যাচ্ছে এটা ভেবেই যে এখনো সামনে এতটা বড় গ্রীষ্মকালটা বাকি রয়েছে। বাঁকুড়ার মানুষ কিভাবে বেঁচে পড়তে থাকবে সে তো ভাববার বিষয় যথেষ্ট। শুধু বাঁকুড়া, ঝাড়গ্রামেও আমরা দেখছি একই ছবি। জঙ্গলমহলে, সেখানেও সাধারণ মানুষের গরমে নাজেহাল দশা। সমস্যা তো একটু হচ্ছেই, তার জন্য ডাব খাচ্ছি। গরম পড়েছে, প্রায় 40-এর কাছাকাছি তো হবেই। দিনের বেলা আমাদের ওখানে ছুটতে হয়, যেতে হয়। দেখছি প্রচুর তাপমাত্রা বাড়ছে, রাস্তাঘাটে লোকজনও দেখছি কম আছে।
হাঁসফাঁস দশা মেদিনীপুরেও। মার্চের শেষে তাপপ্রবাহ মেদিনীপুরে। গরম আরো বাড়বে শুনছি, বাড়লে কি করণীয় আছে? আমরা ঘরে বসে থাকলে তো আর আমাদের চলবে না, সবাইকেই বেরোতে হবে। 10টা থেকে তারপরে 4টে এই টাইম পিরিয়ডে যতটা সম্ভব কম বেরোনো যায়, বা বেরোলেও ছাতা নিয়ে বা টুপি নিয়ে বা এইভাবে যদি বেরোনো যায়। আর জলটা উপযুক্ত পরিমাণে খেতে হবে।